আমার পিরিয়ড চলছে অব্র। এই কথা বলে আজ পরাপর 2 রাত নিজেকে অব্রর থেকে দূরে সরিয়ে রেখেছি আমি। যদিও আমরা এখন স্বামী স্ত্রী, তারপরও এরকম করার কারণ হলো কেউ একজন বলেছিল আমার ফুলশয্যার রাতে আমার স্বামীর মৃত্যু হবে। ফুলশয্যার রাতে আমার স্বামীর মৃত্যু হবে এই কথাটা নাকি কোনো একজন বলেছিল আমার মাকে। সেই কারণে প্রাপ্তবয়স্ক হবার পরেও পরিবার থেকে কখনোই আমার বিয়ে নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না পরিবারের। অবশ্যই একথা আমাকে আর কেউ না বললেও আমার দাদি বলেছিল আমায়। সেই থেকে আমিও বিয়ের চিন্তা ভাবনা ছেড়ে দিয়েছিলাম। আমার কারণে একজনের মৃত্যু হবে এটা কোনোদিনই আমি চাইনি। ভেবেছি আজীবন না হয় কুমারী হয়ে কাটাবো। সবার থেকে একটু ভিন্ন জীবনযাপন হবে আমার। সবাই স্বামীর সংসার করার স্বপ্ন দেখে সেটা সত্যি করে, আমি না হয় স্বপ্নই দেখে যাব। ওইসব ঘর সংসারের আশা বাদ দিয়ে যখন স্বপ্নহীন দিন পার করছি, তখন একদিন হঠাৎ করে জীবনে আসে অব্র। তারপর পাল্টে যায় পুরো গল্পটা। সেই সন্ধ্যায় বড় খালার বাড়িতে বিয়ের আনন্দে পুরো ধুমধাম। বড় খালার বড় মেয়ে মানে আমার খালাতো বোন নূপুরের বিয়ে। সন্ধ্যায় বরযাত্রী আসতেই গেট ধরে বরযাত্রীদের একেবারে নাজেহাল করে ছাড়লাম আমার সব ভাই বোন মিলে। সে সময় অব্র উপস্থিত ছিল, কিন্তু বিশেষভাবে চোখে পড়ার মতো কিছু ছিল না তখন। সন্ধ্যার পরে সবাই মিলে হৈহুল্লা আনন্দে মেতে আসে। কখনো গান, কখনো নাচ, আবার বরপক্ষের লোকদের সাথে ধাঁধা খেলা। সব বোনেরাই শাড়ি পরে আসে, শুধু আমার পরনে সালোয়ার কামিজ। এবার বোনেরা মিলে বায়না করলো আমারও শাড়ি পরে আসতে হবে। ব্যাস, আমি চলে এলাম শাড়ি পরতে। ওদিকে রং খেলা শুরু হয়ে গেল। বড় খালাদের ঘরের পেছনে বারান্দায় একটা পর্দার মতো টানানো। সেই পর্দার এপাশে দাঁড়িয়ে আমি পাজামা খুলে ছায়া পরে ব্লাউজটা কেবল পরব। এমন সময় অব্র দৌড়ে এসে বারান্দায় উঠে দরজা বন্ধ করে দিয়ে পর্দায় এপাশে চলে এসে আমাকে এই অবস্থা দেখে একদম থ মেরে গেল। আমিও এতটাই চমকে গেলাম যে এই মুহূর্তে কি করব সেই হিতাহিত জ্ঞানটুকু যেন হারিয়ে ফেলেছি। আমার খোলা বুক, 2 হাত দিয়ে বুক চেপে ধরে থ মেরে আমি তাকিয়ে আছি অব্রর দিকে, আর অব্রও তাকিয়ে আছে আমার দিকে অপলক দৃষ্টিতে। কয়েক সেকেন্ড পরে সম্বিত ফিরে পেতে আমি চিৎকার করার জন্য মুখ খুলতেই অব্র বিদ্যুৎ গতিতে এসে 1 হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। এবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। এই ছেলে আবার অন্য কোনো মতলব নিয়ে আসেনি তো? ভয়ে আমার শরীর কাঁপছে। মনে মনে ভাবলাম এতটা ভয় পেলে চলবে না এই মুহূর্তে, তাহলে ছেলেটা আরো সুযোগ পেয়ে যাবে। দিলাম অব্রর হাতের তালুতে কামড় বসিয়ে। মা গো বলে অব্র হাতটা সরিয়ে নিয়ে আবার অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, বিশ্বাস করেন আমি এখানে খারাপ কোনো উদ্দেশ্যে আসিনি। আমি জানতামও না আপনি এখানে আসেন, এবং আমি চিনিও না আপনাকে। বাইরে ওরা রং মাখিয়ে দেবার জন্য ধাওয়া করছিল, তাই ওদের হাত থেকে বাঁচতেই এই বারান্দায় উঠে দরজা বন্ধ করে লুকানোর চেষ্টা। কিন্তু এখানে এসে এরকম বিপদে পড়ে যাব জানলে ওদের ইচ্ছে পূরণ হতে দিতাম, তবুও এখানে আসতাম না। অব্রর কথা শুনে মনে হয়েছিল একটু মিথ্যে বলছে না, আর বাইরের পরিস্থিতিটাও এমন। অব্র আবার বলল, আমার বরপক্ষের লোক, বর আমার বন্ধু। আপনি চিৎকার করলে লোকজন যেমনটা ভাববে, ঘটনা যে তার উল্টো সেটা তো কেবল আপনি আর আমি জানি। তারা ভুল বুঝে বিয়েটা ভেঙে দেবে, আর আমার লোকজনের সামনে মুখ দেখানোর আর কোনো উপায় থাকবে না। প্লিজ আপনি চিৎকার করবেন না দয়া করে। আমি 1 হাত দিয়ে টেনে আমার মুখের ওপর থেকে অব্রের হাত সরিয়ে বললাম, কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেল, এর ক্ষতিপূরণ কে দেবে? অভ্র আমতা আমতা করে বলল, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতেই নিব। আমি বললাম, আপাতত ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকুন, আমি শাড়িটা পরে নেই, তারপর দেখি কি শাস্তি দেওয়া যায়। অভ্র ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল। আমি জলদি করে শাড়িটা পরে নূপুরের রুমে গিয়ে ওর লিপস্টিক এনে অভ্রর হাতে ধরিয়ে দিয়ে বললাম, আপনার শাস্তি হলো এই লিপস্টিক ঠোঁটে মেখে বিয়ে বাড়ির সমস্ত লোকজনের সামনে ঘুরতে হবে। অব্র অবাক হয়ে হাঁ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে গেল। অব্রর অবস্থা দেখে আমার হাসি আটকে রাখা দায়। হাসতে হাসতে আমি শেষ, বেচারা ফান্দে পড়েছি আজ। আমি বললাম, কি ব্যাপার মিস্টার হ্যান্ডসাম, ঠোঁটের লিপস্টিক মাখবেন নাকি গায়ে কলঙ্কের গালি? একবার সবার কাছে বলেই দিলে কিন্তু খেল খতম। শুভ্র কিনে কিছু না বলে ঠোঁটের লিপস্টিক মেখে চুপচাপ বেরিয়ে গেল। সবার সামনে অব্র হাঁটাহাঁটি করছে। কেউ কেউ অব্র ঠোঁটের লিপস্টিক দেখে ভাবছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি। কেউ আবার হো হো করে হেসে দিচ্ছে, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমার তো হাসতে হাসতে অবস্থা কাহিল। নূপুরের বরকে গিয়ে বললাম, দুলা ভাই, আপনার বন্ধু ঠোঁটের লিপস্টিক দিয়ে ঘুরছে, আপনাকে একটি দিয়ে দিব নাকি? বন্ধু বলে কথা। দুলাভাই অবাক হয়ে উঠে গিয়ে অব্রকে ডেকে বলল, কি রে, আমার বিয়ে হয়ে গেল তোর আগে, সেই দুঃখে তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দুলাভাইয়ের কথা শুনে আমরা হো হো করে হেসে উঠলাম সবাই।
অব্র লজ্জা পেয়ে বলল, ইয়ে মানে ভ্যাজলিন ভেবে অন্ধকারে লিপস্টিক মেখে ফেলেছি মনে হয়। আমি বললাম, ব্যাপার কি বেয়াই, লিপস্টিক নিয়েও ঘোরেন নাকি আজকাল? এ তো পুরাই বিয়ে পাগল ছেলে রে। আবার সবাই হো হো করে হেসে উঠলাম। লজ্জায় বেচারার ফর্সা মুখটা একেবারে লাল হয়ে আছে। যাই হোক, সবশেষে নূপুরকে নিয়ে চলে গেল বরপক্ষ। কিছু অব্রের প্রতি ভালো লাগার ছোট্ট একটা চারা গাছ জন্ম নিল আমার হৃদয়ে। আমাকে আর বাড়িতে যেতে দিল না খালামণি। 3 দিন পরে আমরা গেলাম নূপুরকে আনতে। এবারও সাথে আসলো ভাইয়া ও তার 2 বোন আর অব্র। অব্র ভাইয়ার বেস্ট ফ্রেন্ড এবং দুজন দুজনের এতটাই কাছের যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না বলা যায়। বিকেলে সবাই মিলে অনেক ঘোরাঘুরি এবং মজা মাস্তি করা হলো। সন্ধ্যায় বাসায় ফেরার পরে খালামণি বলল সবাইকে লেবুর শরবত করে দিতে। সবার জন্য ঠিকঠাক করলেও একটা গ্লাসে আলাদাভাবে বোম্বাই মরিচ গুলে সেটা তুলে দিলাম অব্রর হাতে। সবাই শরবত খেতে শুরু করলো। অব্রর গ্লাসে অব্র চুমুক দিতেই কেমন একটা ঝাঁকুনি খেয়ে থেমে গেল। দুলাভাই অব্রকে বলল, কি হলো খা? ও কিন্তু দারুণ শরবত বানায়। আহ, অসাধারণ। আমি মুখ চেপে হেসে মনে মনে বললাম, কি দারুণ শরবত যে বানিয়েছি সেটা অব্র টের পাচ্ছে দুলাভাই। আমাকে হাসতে দেখে জেদের বসে অব্র এক চুমুকে পুরোটা খেয়ে ফেলল। আমি অবাক, এরকম করবে ভাবতে পারিনি। অব্রর মুখটা লাল হয়ে গেছে। ভাব দেখে মনে হচ্ছে কান দিয়ে এক্ষুনি ধোয়া বের হবে। চোখে জল টলমল করছে। নূপুর অব্রর চোখে জল দেখে বলল, কি ব্যাপার ভাইয়া, চোখে জল কেন? শরবত কি খুব বাজে ছিল? অব্র বলল, আরে না না, তেমন কিছু না, আফসোস হচ্ছে তাই। দুলাভাই বলল, শরবত খেয়ে আবার আফসোস কিসের? অব্র বলল, আফসোস হচ্ছে তুই বিয়েটা আরো আগে কেন করলি না? আরো আগে করলে শরবতের স্বাদটা আরো আগে থেকেই পেতাম। তারপর অব্র উঠে সে যে হাওয়া হয়ে গেল, ফিরল অনেক পরে। নূপুর কিন্তু বুঝতে পেরেছিল বিষয়টি এবং এই নিয়ে পরে নূপুর এবং দুলাভাই হাসাহাসি করলেও আমার খারাপ লাগছিল এটা ভেবে যে অব্রর সাথে এমন করাটা ঠিক হয়নি। রাতে খাওয়া দাওয়া শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। চাঁদের মায়াবী স্নিগ্ধ আলোয় ভাসছিল চারপাশ। ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখি। ছাদে এসে এক কর্নারে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আসি আনমনে। এমন সময় হঠাৎ পেছন থেকে কারো এগিয়ে আসার শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালাম। অব্র এগিয়ে আসে। আমি বললাম, এত রাতে আপনি ঘুমাননি এখনো? আমার সামনে দাঁড়িয়ে অব্র বলল, অত ঝাল খেলে ঘুম পালাই বিয়ান, ঝাল তো কমাতে হবে আগে। আমি বললাম, মধু খেয়ে নিন, কমে যাবে। অব্র হঠাৎ করে আমার হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ মধু নাকি এটাই, তাই খেয়ে নিলাম। এবার যদি ঝাল কমে। আমি থমেরে দাঁড়িয়ে আছি। চোখের পলকে এটা কি ঘটে গেল? অব্র মুচকে এসে বলল, কি 440 ভোল্টের শখ খেলেন তো? মনে রাখতে হবে ওস্তাদের মাঝ শেষ রাতে। আমার কিছু বলার আর শক্তি নেই যেন। ছাদে বসে পড়লাম। অব্র চলে যেতে যেতে বলল, চাঁদের নিজের আবার চাঁদ দেখার কি দরকার? নিচে এসে শুয়ে পড়ো। এভাবেই আমরা একে অপরের প্রেমে পড়ে যাই ধীরে ধীরে। একসময় পরিস্থিতি এমন হয় যে দুই পরিবারে জানাজানি হয়ে যায় এবং তারা মানে না, কিন্তু আমরা দুজন দুজনের ভালোবাসায় এতটাই জড়িয়ে গেছি যে কেউ কাউকে ছাড়া বাঁচব না। অবশেষে আমরা পালিয়ে এসে বিয়ে করে ফেলি। বাসরাতে পিরিয়ডের কথা বলে অব্রকে দূরে সরে রেখেছি আজ 7 দিন। কিন্তু অব্র তো এতটা বোকা নয় যে এসব বিষয়ে ওর মোটেও জ্ঞান নেই। আজ শুভ্র কাছে আসতে চাওয়া মাত্রই আতকে উঠলাম। তাহলে কি এই রাতটাই অব্রর জীবনের শেষ রাত হতে চলেছে? দাদি বলেছিল আমার বিয়ের পরে ফুলসজ্জা রাতে দুজন দুজনের একান্ত কাছে আসার পরে নাকি বরের মৃত্যু হবে। কিন্তু আজ তো ফুলসজ্জা রাত নয়, ফুলসজ্জা ফেলে এসেছে সেই কবে। তারপরে কি আজ একান্ত কাছাকাছি গেলে অব্রর মৃত্যু হবে? এসব ভাবতে আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। গলা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে যেন। আজ কিভাবে ফেরাবো অব্রকে? ও আবার ভুল বুঝবে না তো? এসব চিন্তায় আমার অবস্থা নাজেহাল। টেবিলের উপর জগ থেকে পারাপার 2 গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। অব্রর সামনে যতই স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি ততই অস্বাভাবিকতা বেড়ে যাচ্ছে আমার। অব্র কিন্তু এসব এতক্ষণ ঠিকই খেয়াল করেছে, কিন্তু কিছু বলেনি। এবার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আর কতদিন এভাবে দূরে সরিয়ে রাখবে বলো তো? আমার যে ভীষণ ইচ্ছে হয় তোমাকে কাছে পেতে, আদরে আদরে তোমায় ভরিয়ে দিতে। আচ্ছা, তুমি কি ভয় পাও এসবে? আমি মজার ছলে বললাম, আদরে আমার অ্যালার্জি আছে তাই। আমার কথা শুনে অব্র হেসে ফেলে বলল, জীবনেই প্রথম শুনলাম আদর ও অ্যালার্জি থাকে। আমি ইচ্ছে করেই একটু ফান করলাম স্বাভাবিক হবার জন্য এবং মোটামুটি সাকসেস। অব্র বলল, আচ্ছা তাহলে ফার্মেসি থেকে ঘুরে আসি। এত রাতে ফার্মেসিতে কি তোমার? অ্যালার্জির ওষুধ আনতে যাব তোমার জন্য। মানে? মানে হলো আগে তোমাকে অ্যালার্জির ওষুধ খাইয়ে তারপর আদর করব। এবার অব্রর কথা শুনে আমার হেসে গড়াগড়ি খাবার অবস্থা।
হাসি নিয়ন্ত্রণ করে বললাম, আচ্ছা অব্র, ওসব ছাড়া কি ভালোবাসা হয় না? অব্র স্বাভাবিকভাবেই উত্তর দিল, কেন হবে না? কিন্তু ওসবও তো ভালোবাসার একটা অংশ। ভালোবাসা আরো মধুর করে তোলে। আর এটা তো এখন অবৈধ বা পাপ নয়। আমরা স্বামী স্ত্রী এখন। তবুও যদি বলি আমাদের ভালোবাসা বন্ধন ওসবের বাইরে হোক, আরে পাগলি, তাহলে তো তুমি আম্মু ডাক আর আমি আব্বু ডাক থেকে বঞ্চিত হব। অব্রর যুক্তির কাছে আমি পরাজিত। আম্মু ডাকটাই তো একজন নারীর জীবনের পরিপূর্ণতা। এখানে আমরা দুর্বল। আমি যে কেন এবং কোন ভয়ে দূরে দূরে থাকছি সেটা আমি ভালো জানি। নয়তো অব্রকে আমারও একান্ত কাছে পাবার ভীষণ ইচ্ছে জাগে। অব্রর আদরে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আমি, কিন্তু ভয়টা তো প্রিয়জনকে হারানোর। একান্ত কাছাকাছি এবং আদর সোহাগের ইচ্ছে বিসর্জন দিয়ে হলেও অব্রর প্রাণে বেঁচে থাকাটা আমার জন্য ভীষণ জরুরি। আমি কিছুতে ওকে হারিয়ে বাঁচতে পারবো না। আমার ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলটি জোড়া, ওটাই নাকি এসবের কারণ। আমার ওপর নাকি অদৃশ্য শক্তির নজর আছে। ছোটবেলায় বলতে তখন বয়স 9 বছর হবে, দুপুরবেলা আব্বুর জন্য চাল ভাজা নিয়ে রাস্তায় যাবার সময় জবা ফুলের গাছের নিচে বেহুশ হয়ে পড়েছিলাম। তারপর বেশ কয়েকদিন নাকি আমি অস্বাভাবিক ছিলাম। এরপর একজন নামডাকলা হুজুরকে বাড়িতে আনে আব্বা। হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে যায় এবং আব্বাকে বলে উঠানের কোণে তেঁতুল গাছটা কেটে ফেলতে। ওখানে নাকি তেনাদের আস্থানা। আব্বা সেদিনই তার শখের গাছটা কেটে ফেলে। ভূত প্রেত এসবে আমি বিশ্বাস করি না, কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত কিছু বিষয় লক্ষ্য করেছি। কয়েকবার আমাদের বাড়িতে রাত গভীরে হঠাৎ শরীর ভারী হয়ে ঘুম ভেঙে যায়। ঘুমের মধ্যে ফিসফাস শব্দ শোনা। তাছাড়া এমনিতে আমার সবসময় কেমন মনে হতো আশেপাশে কেউ রয়েছে। সেই কারণে মুরব্বীদের কথা বলা একেবারে ফেলে দিতে পারি না। আমাকে চুপচাপ দেখে অব্র আমাকে জড়িয়ে ধরতেই রুমের জানালার কপাট খটাস করে আচানক খুলে গিয়ে হু হু করে রুমের মধ্যে হাওয়া ঢুকে আমাদের দুজনকে ছুঁয়ে গেল যেন। আমি আর অব্র দুজনে অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি। অব্র পরিস্থিতি স্বাভাবিক করতে মুচকে এসে আমার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না আবার। বাতাসের তোড়ে জানালার কপাট খুলে গেছে, দাঁড়াও, বন্ধ করে আসি। অভ্র উঠে গিয়ে জানালার কপাট বন্ধ করে এসে আমার পাশে বসল। বাইরে হঠাৎ করে বাতাসের তাণ্ডব বাড়তে শুরু করেছে। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, সেই সাথে মেঘের গর্জন। খানিক আগের মেঘমুক্ত আকাশ এখন কালো মেঘের কাছে বন্দী। ঝড় শুরু হয়েছে। বাতাসে গাছের শুকনো ডালপালা মরমর করে ভেঙে পড়ছে এদিক সেদিকে। এই বাড়িটা শহরের কাছাকাছি হলেও বাড়ির মালিক গ্রামের বাড়ির মতো করে সাজিয়েছে। সামনে বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, পিছনে বিশাল বাগান। বাড়ির চারপাশে নানা রকম ফলের গাছে ঘেরা। বাড়ির ডান পাশে আরেকটা বাড়ি। ওই বাড়ির লোকজনকে কখনো এ বাড়িতে আসতে দেখিনি। আমি আর রব্র যখন পালিয়ে এসে বিয়ে করে থাকার জন্য বাসা ভাড়া খুঁজছিলাম, তখন একজন আমাদের এই বাড়ির সন্ধান দিয়েছিল। সুন্দর সাজানো গোছানো পরিপাটি বাড়ি, আবার ভাড়াও কম। এই বাড়িতে আসার পরে আমাদের সবকিছু বুঝিয়ে দেয় এক বৃদ্ধ চাচা। বয়স প্রায় 70-75-এর মাঝামাঝি। চুলদারির সাথে পাকা ভ্রুতে বেশ অদ্ভুত লাগছিল চাচাকে। চাচা আমাদের জানায় এবাড়ির মালিক সপরিবারে অনেক বছর আগে লন্ডন চলে গেছে। বাড়িটা দেখাশোনার দায়িত্ব তাকে দিয়ে। সেই থেকে সে এবাড়ির দেখাশোনা করে আসে। এই বাড়ি থেকে চাচার বাড়ি প্রায় 2 কিলোমিটার। পায়ে হেঁটে আসতে হয়, যেতে হয়। এই বয়সে এখন এটা কষ্টকর, তাই তিনি চান বাড়িটা কারো কাছে ভাড়া দিতে, যারা এখানে থাকবে এবং বাড়িটার দেখাশোনা করবে। আমি প্রশ্ন করলাম, তাহলে আপনি কেন আপনার পরিবার নিয়ে এত সুন্দর সাজানো গোছানো বাড়িতে থাকছেন না? চাচার চোখে মুখে কেমন অস্বস্তির ভাব ফুটে উঠল। তিনি কথা ঘুরিয়ে বললেন, তোমরা যদি থাকতে চাও তাহলে এখানে নিরিবিলি থাকতে পারো, অল্প কটাকা ভাড়া দিলেই চলবে। আর হ্যাঁ, পুকুর পাড়ের ওই রক্তজবা গাছের বাগানটা দিকে তেমন যেও না। রক্তজবার বাগানে কথা শুনে খটকা লাগলেও যেহেতু আমরা পালিয়ে এসেছি, অব্রর পকেটে তেমন টাকা করি নেই, তাই অত বেশি না ভেবে আমরা এই বাড়িতে বসবাস শুরু করলাম। চাচারও যেন কষ্ট লাঘব হলো, এখন মাঝে মধ্যে এসে ঘুরে যায়। সে থেকে আমরা এই নিরিবিলি অদ্ভুত বাড়িতে আছি দুজন। বাইরের বাতাসের গতি যেন বেড়েই চলেছে, সেই সাথে তাল মিলিয়ে ঝুম বৃষ্টি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো রুম জুড়ে মৃত্যুপুরীর অন্ধকার। অব্র মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়াশলাই দিয়ে হারিকেনের ফিতায় আগুন ধরিয়ে চিমনি লাগাতে লাগাতে বলল, আজ এই রোমান্টিক ওয়েদার, কিন্তু প্রকৃতি আমাদের উপহার দিয়েছি বউ, মিস করা যাবে না এই ওয়েদার কাছে আসার এবং ভালোবাসার। এদিকে আমার বুক দুরু দুরু করতে শুরু করেছে। সত্যি যদি অব্র কাছে আসতে চায়। হারিকেনের নিভে নিভু আলোয় পুরো 90 শতকের ফিল পাচ্ছি। মনে হচ্ছে আমরা অনেকটা সময় পিছিয়ে সেই সোনালী যুগে চলে এসেছি।
বেশ দারুণ লাগছে ব্যাপারটি। এবারের মালিক হয়তো খুব শৌখিন। পুরনো আমলের অনেক কিছুই বেশ যত্নে সংরক্ষিত এই বাড়িতে আছে। হারিকেনের তেজ বাড়িয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে অব্র চলে গেল কিচেনে। বেশ কিছুক্ষণ পরে 2 হাতে 2 কাপ গরম গরম চা নিয়ে ফেলল। আমি দেখে ভীষণ অবাক। অব্র মুচকে এসে বলল, এরকম রোমান্টিক ওয়েদারে সবাই বইয়ের হাতের গরম গরম চা খেতে চায়, কিন্তু আমি আমার হাতে চা বানিয়ে বউকে খাওয়াচ্ছি। একটু তো ডিফারেন্ট হওয়া উচিত বলো, তোমার জামাই বলে কথা। আমার এত আনন্দ অনুভব হলো বলে বোঝানো অসম্ভব। সবাই তো এরকম একটা কেয়ারিং হাজবেন্ডেই স্বপ্ন দেখে। সেই হিসেবে অব্রকে পেয়ে আমি নিজেকে সবসময় ভাগ্যবতী মনে করি। অব্র খাটের পাশে জানালার কাছে গিয়ে বসে আমায় ডাকলো। আমি গিয়ে অব্রর গা ঘেঁষে বসলাম। একটা পাতলা কাঁথা টেনে অব্র আমাদের দুজনের গায়ে জড়িয়ে আমার হাতে চায়ের কাপ তুলে দিল। তারপর জানালার কপাট খুলতেই হু হু করে বাইরের বৃষ্টি ভেজা শীতল হাওয়া ভিতরে এসে আমাদের শীতল স্পর্শে শুয়ে দিতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি অব্রর দিকে। কত সুনিপুণভাবে প্রকৃতির সাথে নিজের অনুভূতি মিশিয়ে মুহূর্তগুলো স্বর্গসুখের করে তুলেছি অব্র। আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে অব্র আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, মুহূর্তগুলো গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করব। এত ভাবনায় ডুবলে চা ঠান্ডা হয়ে যাবে যে। বাইরে ঘোর কালো অন্ধকারে বিদ্যুৎ চমকানোর ঘনস্থায়ী আলোর লুকোচুরি। মেঘের গর্জনে পৃথিবী কেঁপে উঠছে খানিক বাদে বাদে। চোখের সামনে এমন দৃশ্য আর ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কল্পনা রাজ্যে হারিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমি খেয়াল করছি অব্র ধীরে ধীরে আমাকে জড়িয়ে নিচ্ছে। ঠিক এমন সময় পেছনের টেবিলের উপর রাখা হারিকেনটা হঠাৎ সশব্দে মেঝেতে পড়ে চিমনি ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে নিভে গেল। আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। ভয়ে অব্রকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে টের পেলাম আজ সত্যি আমার পিরিয়ড শুরু হয়েছে, এবং ঘাবড়ে গেলাম এই কথা অব্রকে কি করে বলবো। ও জানে আমার পিরিয়ড শেষ, এবং এখন যদি এই কথা বলি ও নিশ্চিত ভুল বুঝবে আমায়। অব্র ভাববে এভাবে তাকে দূরে সরিয়ে রাখার নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো ভাববে আমি ওর প্রতি অখুশি, নয়তো ভিন্ন কিছু। আমি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাবো, এমন সময় অব্র আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, একদম না। প্রকৃতি ইশারায় জানিয়ে দিচ্ছে এবার আমাদের একান্তে কাছে আসার সময়, অথচ তুমি বুঝছো না। আমার মাথায় আরো একটা বিষয় ঘুরছে। সেটা হলো হারিকেনটা ছিল টেবিলের মাঝ বরাবর, সেখান থেকে একেবারে টেবিলের বাইরে এসে পড়ল কিভাবে? যদি কাত হয়ে পড়ে তাহলেও পড়ে থাকার কথা টেবিলের ওপরে। বিষয়টি সত্যি রহস্যময়। আজ প্রথমবার অব্র বলেই ফেলল, আচ্ছা, তোমার কি কোনো কারণে আমার উপর রাগ আছে, অথবা মনে কোনো লুকানো কষ্ট? আমি থতমত খেয়ে বললাম, অব্র, রাগ তো দূর, তোমার প্রতি আমার যে সীমাহীন ভালোবাসা, সেখানে তিল পরিমাণ অভিযোগের অবকাশ নেই। তাহলে দূরে সরে থাকছো যে? হুম, পরীক্ষা নিচ্ছে আমার বরের। কিসের পরীক্ষা নিচ্ছ বউ? ধৈর্যের পরীক্ষা। আমার বর কতদিন ধৈর্য ধরে থাকতে পারে সেই পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় আমি ফেল করতে চাইব? হা হা হা। এতটা অধৈর্য হলে তো চলবে না বর সাহেব। সংসার জীবনের ভিত্তি হলো এই ধৈর্য। দুজনের ধৈর্য যত বেশি, সংসারের স্থায়িত্ব এবং সুখ শান্তি তত বেশি। ধৈর্য না হয় পরে ধরব, আগে বউকে ধরি। কথা শেষ করে অব্র আমাকে জড়িয়ে ধরতেই বাইরে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। অব্র আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হতে পারে। আমি বললাম, হয়তো বাতাসে শুকনো নারকেল পড়েছে গাছ থেকে অব্র। অব্র ভ্রুকুচকে বলল, চোরও তো হতে পারে। এরকম ওয়েদার শুধু জামার বইয়ের জন্য নয়, চোরদের জন্য চুপচাপ কাজ সেরে সটকে পড়ার সময়, বুঝলে? যাই, বাইরে গিয়ে দেখি। এরকম পরিস্থিতিতে কিছুতেই অব্রকে বাইরে যেতে দেওয়া যাবে না। আমি উঠে দাঁড়িয়ে অব্রর হাত ধরে টেনে খাটে শোলাম। পাতলা কম্বল টেনে আমাদের গায়ে জড়িয়ে অব্রর বুকে মাথা রেখে বললাম, এরকম ওয়েদারে বইয়ের পাশে শুয়ে থাকতে হয় মিস্টার জামাই। অব্র ইচ্ছে করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুধু শুয়ে থাকা আর পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানির প্লেটের সামনে বসে থাকা ভীষণ বেদনার বিষয় যে বউ। অব্রর কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না আমি। হেসে হেসে বললাম, বিরিয়ানি খেয়ে ফেলেই তো হয়ে গেল। মাঝে মধ্যে অপেক্ষা করা কিন্তু মধুর। অপেক্ষার পরে পেলে তখন তৃপ্তি বেশি। অব্র মজা করে বলল, আর তৃপ্তি এরকম হবে জানলে আবেগের বশে বিয়ে না করে বিবেকের বশে চিরকুমার থেকে যেতাম। অব্র আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। আমি ধীরে ধীরে অব্রকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে জলদি করে ফ্রেশ হয়ে অব্রর জন্য নাস্তা রেডি করলাম। একটা নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবে ও। নাস্তা শেষে রেডি হয়ে সবসময়ের মতো কোথাও যাবার আগে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে মিষ্টি এসে ভালোবাসি বউ বলে অব্র বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নার কাজে মনোযোগী হলাম। অব্রর আসতে হয়তো দুপুর হয়ে যাবে।
রান্নাঘর থেকে বাইরে বের হতেই অবাক হয়ে গেলাম। পুকুর পাড়ের কাছে সেই রক্তজবার বাগানের পাশে অনড় হয়ে দাঁড়িয়ে রক্তজবার বাগানের দিকে তাকিয়ে আছে একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে। এই যে শুনছো, আমি বললাম। মেয়েটি ঠিক সেভাবেই অনড়ভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির কাছাকাছি এগিয়ে যেতেই বিদ্যুৎ গতিতে ছুটে এসে বাজ পাখির মতো ছোবল মেরে মেয়েটিকে তুলে নিয়ে গেল এক মহিলা। কতবার বলেছি তোকে, এ বাড়িতে ভুলেও ঢুকবি না। মহিলা সম্ভবত মেয়েটির মা। মহিলা আবার বলল, কেন এসেছিস এখানে? বাচ্চাটি মুখ ভার করে বলল, উনি ডেকেছে আমাকে ফুল দেবে বলে। মহিলা বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দেখিয়ে বাচ্চাকে বলল, কে ইনি ডেকেছে? বাচ্চা মেয়েটা না সূচক মাথা নেড়ে আঙ্গুল দিয়ে রক্তজবার বাগানের দিকে ইশারা করে বলল, ওইখানে সাদা কাপড় পরা এক দাদু ছিল, সে আমাকে ডেকেছে। মেয়েটির কথা শেষ হতে না হতে আমার এবং মেয়েটির মায়ের চোখ রক্তজবার বাগান তন্নতন্ন করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কিন্তু কই, কোথাও কেউ নেই। আমার বুকের ভেতরটা কেমন ধরাম করে উঠল। বাচ্চারা তো মিথ্যে কথা বলে না সহজে। তাহলে কি সাদা কাপড় পরা সেই কোনো অশুভ শক্তি ছিল? মেয়েটিকে তার মা আর কোনোদিন ভুলেও যেন এ বাড়িতে আসতে না দেখি। বলে চলে যেতে যেতে আমাকে বলল, ভাবি, আপনি একটু সাবধানে থাকবেন। বাড়িটা আমার কেমন যেন অদ্ভুত লাগে। আমি ঘুরে দাঁড়িয়ে ঘরে যাবার উদ্দেশ্যে দুপা বাড়াতেই পেছনের রক্তজবা গাছগুলো কেমন ঝরঝর করে হেলে দুলে উঠল। আমি চমকে গিয়ে পিছন ফিরে তাকে দেখলাম সব স্বাভাবিক। ইস, চুলায় তরকারি চাপে এসেছি, আবার পুড়ে যায়নি তো? দৌড়ে রান্নাঘরে এসে দেখি যা ভেবেছি তাই পুড়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়তে দেরি হলো না মোটে। ঘুম ভাঙল অব্র ডাকে। চোখ খুলে দেখি হাসি মুখে দাঁড়িয়ে আছে জনাব। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই এগিয়ে এসে আমাকে পাজাগোলা করে তুলে নিয়ে কপালে চুমুখে বলল, জবটা অবশেষে পেয়ে গেলাম বউ। এবার আমি আমার বউটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। আনন্দে আমার চোখের কোণে জল টলমল করে উঠল অব্রর আনন্দ দেখে। এটাই বোধহয় ভালোবাসা, এটাই প্রেমের প্রতিচ্ছবি। আমাকে কোল থেকে নামিয়ে অব্র বলল, জলদি করে রেডি হও। আজ আমরা বাইরে ঘুরবো ফিরবো এবং বাইরে খাবো। অব্রর সাথে পালিয়ে আসার পরে থেকে বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই বললেই চলে। বাবা তো এখনো রেগে আছেন। মায়ের সাথে যা দু চার কথা হয়। অব্রর চাকরিটা হয়েছে এই খুশির খবর কারো সাথে শেয়ার করার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছি না যে। মাকে ভিডিও কল করলাম। মা রিসিভ করতে দেখলাম বাবা মায়ের কাছ থেকে সরে গেল। তার মানে বাবা মা পাশাপাশি বসা ছিল। মাকে বললাম, মা, পালানোর মতো অপরাধ করে হলেও তো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পেয়েছি বলো। ভালোবাসার জন্য এটুকু অপরাধ তো হয়তো জায়েজ আছে। ভালোবাসার মানুষটাকে পেয়েছি, এবার তোমরা মেনে নিলে তো আমি চিরসুখী। তোমরা তো সবসময় আমার সুখী চাইতে মা। আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তাই বলে পালিয়ে যাবি? বাবার সামনেই সাহস করে বললেই হতো অব্রকেই চাই। বাবা তো তোর জম নয় যে মেরে ফেলতো। মা, বাবার চোখের দিকে তাকিয়ে এই কথাটুকু বলার সাহস মেয়েদের হয় না বলেই তো পালিয়ে যাবার মতো অপরাধ করে ফেলে। বুঝলাম, কিন্তু তোর চোখের নিচে কালি পড়েছে যে। শরীর ঠিক আছে তো তোর? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। শুধু তোমাদের কাছে যেতে পারছি না বলে কষ্ট হয়। ও মা, আব্বার রাগ কি কমবে না? কে জানে। তোর বাপের যে রাগ, বাংলা সিনেমার মতো বাবু নিয়ে গেলে আব্বার হাতে তুলে দিলেই নাতির মুখ দেখে রাগ পানি হয়ে যাবে। দেখো মা, হা হা হা, তুই এখনো সেই পাগলি মেয়ে রয়ে গেলি। মা, অব্রর খুব ভালো একটা চাকরি হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। ভালো থাকিস তোরা, সাবধানে থাকিস। এখন রাখি, পরে আবার কথা হবে। কলগেটে ঘুরে দাঁড়াতে দেখি অব্র নীল শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়িটা আমার হাতে দিয়ে বলল, আজকে এটা পরে নীলপরি হয়ে যাও আমার মায়াপরি। তুমি রেডি হও, তারপর আমরা বের হব। অব্র গিয়ে খাটে বসলো। আমি শাড়ি চুড়ি পরে চোখে কাজল আঁকতে আঁকতে অব্রর দিকে তাকিয়ে বললাম, এবার কিন্তু আমরা এই বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা ভাড়া নিব, যত দ্রুত সম্ভব। অব্র আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মিষ্টি এসে বলল, ওসব বাদ, আগে বউটার উপরও আমার আরো ক্রাশ খেয়ে নেই। নীল শাড়িতে তোমায় অপূর্ব লাগছে নীলপরি, বেশি বেশি বলছো কিন্তু। বলে আবার আয়নায় তাকাতে বুকের ভেতর কলিজাটা যেন উঠলে গেল আমার। শরীরে লোম কাটা দিয়ে উঠল, ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এ কি দেখলাম আমি? আয়নায় তাকাতে এক পলকের জন্য আমার ঠিক পেছনে ভয়ঙ্কর একটা মুখছবি দেখে আটকে উঠে এক নজর অব্রর দিকে তাকিয়ে আবার আয়নায় তাকিয়ে দেখলাম, না, কেউ নেই তো। আমাকে বিচলিত দেখে অব্র জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি মিথ্যে হাসি হেসে বললাম, না কিছু হয়নি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। সারা বিকেল ঘুরে শপিং করে ফিরতে রাত হলো।
দুজনেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছি। অব্র বলল, বইয়ের হাতের এক চাপ চা খেতে ইচ্ছে হচ্ছে খুব। আমি উঠে কিচেনে চলে গেলাম। গ্যাসের চুলায় ছোট পাতিল বসিয়ে পানি ঢেকে চুলায় আগুন ধরিয়ে ঘুরে দাঁড়াতেই লাফিয়ে উঠলাম আমি। অব্র কখন এসে দাঁড়িয়েছিল টেরি পানি। অব্র মুচকে এসে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কয়েকটি চুমু খেয়ে বলল, ভীতু একটা। আমি পুরো অবাক। অব্র এভাবে কখনো ঘাড়ে চুমু খায়নি এর আগে কোনোদিন। আমি বললাম, বউকে আদর করা শেখার নতুন কোনো কোর্সে ভর্তি হলে নাকি মিস্টার জামাই? অব্র মুচকি এসে বলল, এমন বউ থাকলে নতুন নতুন আদর আবিষ্কার করতে কোথাও যেতে হয় না, মন থেকে এসে যায়। বাব্বা, কত রোমান্টিক আমার জামাই। বলে আমি ঘুরে দাঁড়িয়ে গ্যাসের পাওয়ার আর একটু বাড়িয়ে দিয়ে অব্রকে বললাম, এখানে দাঁড়াও, আমি ড্রয়িং রুম থেকে মোবাইলটা নিয়ে আসি। অব্রকে কিচেনে রেখে আমি ড্রয়িং রুমে এসে ভীষণ শখ খেলাম। অব্র তো ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। যেখানে দেখে গিয়েছিলাম সেখানেই সেভাবে বসে আছে। আমার বুকের ভেতর ধুকভুকানি ক্রমশ বেড়ে চলেছে। কিচেনে যে অব্র ছিল তাহলে সে কে? আমার আগেই বা কিভাবে আবার ড্রয়িং রুমে আসবে? দৌড়ে আসতে হলে তো আমার পাশ কাটিয়ে আসতে হবে। আমার হার্টবিট এতটাই বেড়ে চলেছে যে এক্ষুনি ফেটে যাবে। গলা শুকিয়ে কথা বলার অবস্থা নেই। শরীরটা কেমন কাঁপছে। অব্র আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে অব্রকে জিজ্ঞেস করলাম, আমি কিচেনে যাবার পর থেকে তুমি এখানেই ছিলে? অব্র উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এখানেই ছিলাম তোমার অপেক্ষায়। বউ চা নিয়ে ফিরবে, তারপর আমি চা খাবো সেই অপেক্ষায়। আমার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম দেখে অব্র আমাকে পাজা গোলা করে কোলে তুলে বেডরুমে নিয়ে যেতে যেতে বলল, তোমার শরীরটা মনে হয় দুর্বল, এখন আর কিছু করতে হবে না, চলো ঘুমাবো। আমাকে খাটিয়ে শুয়ে দিয়ে অব্র লাইট অফ করার জন্য সুইচ টিপবে। এমন সময় মনে পড়ল, চুলায় তো পানি গরম হচ্ছে, চুলা নেভানো হয়নি তখন। আমি উঠে বসে বললাম, দাঁড়াও, আমার কিচেনে যেতে হবে অব্র। অব্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, আবার কেন? বললাম, চুলো নেভানো হয়নি এবং কিচেনের লাইটও অফ করা হয়নি। তোমার কষ্ট করে যেতে হবে না, আমি যাচ্ছি। বলে অব্র রুম থেকে বেরিয়ে গেল। শরীরটা একদম ভারী লাগছে। রুম থেকে অব্র বেরিয়ে যাবার সময় দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে গিয়েছে। হঠাৎ দরজাটা মৃদু আওয়াজ করে অনেকখানি খুলে গেল। বুকশেল্ফের ওপর থেকে ফুলদানিটা ঠাস করে নিচে পড়তেই ভয়ে আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। জানালা বন্ধ থাকায় ঘরে বাতাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও বাতাসে জানালার পর্দা সরে গিয়ে আবার সস্থানে আসলো। রুমের দরজাটা মৃদু আওয়াজ করে আবার একা একা বন্ধ হয়ে গেল। দরজার ওপাশ থেকে অব্র দুষ্টুমি করছে না তো? চেক করার জন্য বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়াতেই ক্যাচ করে দরজা খুলে যেতে আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অব্র রুমে ঢুকে অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ কি হলো তোমার? এমন ভয় ভয় কেন করছো? এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে তুমি দরজা খুলছিলে এবং বন্ধ করছিলে? আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। অব্র অবাক হয়ে বলল, আমি এমন কেন করতে যাব? আমি তো এই কিচেন থেকে আসলাম। কথা শেষ করে আমার হাত ধরে টেনে নিয়ে খাটে বসিয়ে অব্র আমার পাশে বসে বলল, ইদানিং তুমি ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কোন কারণে কি তোমার মন খারাপ? অথবা কোনো দুশ্চিন্তা থাকলে আমায় বলো। আমি সম্পূর্ণ ঠিক আছি অব্র, আমি বললাম। অব্র বলল, তুমি নিজে চুলা এবং কিচেনের লাইট অফ করে এসে বললে যে ওসব বন্ধ করা হয়নি। এসব কি তোমার অস্বাভাবিক মনে হয় না? আগে তো তুমি এমন ছিলে না। অব্রর কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি তো চুলা নিভাইনি এবং লাইটও অফ করিনি। তাহলে এসব কিভাবে হলো? আর এতদিন তো সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ আজই কেন এসব অদ্ভুতরে কাণ্ডকীর্তির মাত্রা বেড়ে গেল? বারবার আমার মনে হচ্ছে কি যেন একটা নেই আমার কাছে। কিন্তু এসব পরে, আগে অব্রকে কিছু একটা বলে বুঝ দিতে হবে। আস্তে করে অব্রর কাঁধে মাথা রেখে বললাম, আসলে কেমন একটা হাঁপিয়ে উঠেছি অব্র। হঠাৎ করে মা বাবাকে ছেড়ে আলাদা থাকছি। যখন মনে পড়ে সবকিছু কেমন এলোমেলো হয়ে যায়। তবুও ব্যাপার না, আমার তুমি এবং তোমার যত্ন ভালোবাসা হলেই চলবে। অব্র আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আমি সবই বুঝি এবং চেষ্টা করব খুব জলদি আবার আমরা সবাই একত্রিত হবার। রুমের লাইট অফ করে আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। অব্র আমাকে তার বুকে পরমাদরে শিশুর মতো করে জড়িয়ে ধরে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে চুপচাপ দীর্ঘ সময় আমি চোখ বন্ধ করে আসি, আর অব্র আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে রুমের ভেতর একটা দুর্গন্ধ তীব্র হতে লাগলো। অব্র মনে করেছে আমি ঘুমিয়ে পড়েছি। অব্র ধীরে ধীরে উঠে বসলো। বোঝার চেষ্টা করছে দুর্গন্ধটা কোথা থেকে আসে। আমি চোখ খুলে জানালার দিকে তাকালাম।
মৃদু বাতাসে জানালার পর্দা দুলতে দুলতে হঠাৎ অনেকখানি সরে যেতেই আমি জানালার স্বচ্ছ কাছের ওপাশে ভয়ঙ্কর সেই বিশ্রী মুখটা দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। কি ভয়ঙ্কর সেই মুখ, আর কি ভয়ঙ্কর তার চাহনি। চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলক। আমি পুনরায় চোখ মেলে তাকানোর আগেই জানালার পর্দা আবার স্বস্থানে এসেছে, তাই চোখ খুলে আর জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করতে পারলাম না। অব্র উঠে গিয়ে লাইট জ্বালিয়ে আবার খাটে এসে বলল, কেমন একটা বিশ্রী দুর্গন্ধ পেয়েছো তুমি? আমি ঘুম ঘুম ভান করে উঠে বসে বললাম, কই না তো। অব্র হিসাব মেলাছে কিসের দুর্গন্ধ হতে পারে। আর আমি ভাবছি আজ হঠাৎ করে কেন এসব হচ্ছে। আর বারবার মনে হচ্ছে কিছু একটা আমার কাছে নেই। হঠাৎ গলায় হাত দিতেই চমকে গেলাম। ছোটবেলায় হুজুরে দেওয়া সেই তাবিজটা কোথায় গেল আমার গলা থেকে? তাহলে কি গলার হাড় খোলার সময় হাড়ের সঙ্গে তাবিজটাও খুলে রেখেছি? উঠে গিয়ে আলমারিতে খুলতেই প্রাণে পানি ফিরে পেলাম। তাবিজটা হাড়ের সঙ্গে পেঁচিয়ে আছে। তাবিজটা গলায় পরে লাইট অফ করে এসে অব্রকে টেনে শুয়ে ওর গলা ধরে শুয়ে পড়লাম। তারপরে আর তেমন কোনো কিছু টের পাইনি। এক ঘুমে সকাল। এরপর বেশ কিছুদিন কেটে গেল সুন্দরভাবে। এ কদিনে অব্র আর আমার একান্ত কাছাকাছি আসার চেষ্টা করেনি। আজ ভরা পূর্ণিমা রাত। চাঁদের স্নিগ্ধ আলোয় স্বর্গের রূপ ধারণ করেছে পৃথিবী। পুকুরের পানিতে চাঁদের প্রতিফলন যেন হাত ইশারা করে ডাকছে আমায়। এমন রাতে নিজেকে ঘরে আটকে রাখা যে দায়। আজকে জানালার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশপানে চেয়ে থাকতে দেখে অব্র পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, প্রকৃতির এই মায়াবী রূপের সবটুকু উপভোগ করতে চাইলে ঘর থেকে বের হতে হবে তো। চলো পুকুর ঘাটে গিয়ে বসি। আমি আগে পিছে ভাবার আর অবকাশ পেলাম না। অব্রর এক কথায় রাজি হয়ে গেলাম। অব্র আমাকে কোলে তুলে নিয়ে অব্র ঘরের পা রাখতেই ফস করে কালো একটা কি যেন দৌড়ে গেল। অব্র ব্যালেন্স হারিয়ে আমাকে নিয়ে প্রায় পড়ে যেতে যেতে ভাগ্যক্রমে রক্ষা পেল। বাইরে চাদর আলোয় আলোকিত, তবুও দ্রুতবেগে দৌড়ে যাবার কারণে সেটা কি ছিল বোঝা যায়নি। অব্র এবার আমাকে নিয়ে পুকুর পাড়ের দিকে এগিয়ে যাবার জন্য দুই পা সামনে এগোতেই থমকে দাঁড়ালো। অব্র যেটা দেখছে আমিও তাই দেখছি। রজনীগন্ধার ঝোপের ভেতর থেকে দুটো জলজলে জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে অবলক। আমার শির দ্বারা বেয়ে ভয়ের শীতল স্রোতের ধারা বয়ে গেল। অব্র আমাকে ধীরে ধীরে কোল থেকে নামিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে রজনীগন্ধার ঝোপের দিকে আলো ফেলে একটা ঢিল ছুঁড়ে মারতেই দেখলাম একটা কালো বিড়াল বিশ্রী সরেও মেয়াও ডেকে দৌড়ে পালালো। অভ্র আমার দিকে তাকিয়ে হেসে বলল, বুঝলে এবার বনের বাঘের চেয়ে মনের বাঘের খায় বেশি। ভয়ের কারণ বিশ্লেষণ না করে ভয় পাও বোকামি। আমরা হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছি পুকুরের দিকে। রক্তজবার বাগানটা অতিক্রম করে যাচ্ছি। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া এসে রক্তজবার বাগানে জোরে সোরে দোল দিয়ে যেতে আচানক রক্তজবার বাগানে আলোকিত হয়ে উঠল জোনাকি পোকার আলোয়। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি রক্তজবার ঝোপের দিকে। সবকিছুই স্বাভাবিক, আবার অস্বাভাবিক। তার চেয়ে বেশি অস্বাভাবিক সুন্দর লাগছে ডালে ডালে পাতায় পাতায় জোনাকিরা বসে সন্ধে সন্ধে যে আলো জ্বালছে। আমি পুরোপুরি বিমোহিত হয়ে অপলক তাকিয়ে উপভোগ করছি রাতের প্রকৃতির এই আজব আয়োজন। হঠাৎ দেখলাম একটা রক্তজবা ফুল বোটা থেকে খসে পড়ে টুপ করে মাটিতে পড়ল। বাতাসে আবার ফুলটা গড়াগড়ি খেতে খেতে আমার প্রায় সামনে চলে এসেছে। আমার ভীষণ ইচ্ছে হলো ফুলটা তুলে খোপায় গোজার, দুই পা এগিয়ে ঝুঁকে পড়ে ফুলটা তুলব। এমন সময় অব্র পেছন থেকে আমাকে টেনে তুলে বলল, কি করছো? ওতে ধুলো মেখে গেছে তো। আবার একটা ধমকা হওয়ায় ফুলটা দূরে কোথাও উড়ে গেল। মাথার উপরে রূপালী চাঁদ, চাঁদের স্নিগ্ধ আলো বৃষ্টির মতো ঝরে পড়ছে পৃথিবীতে। আর খোলা আকাশের নিচে প্রিয়তমার হাতে হাত রেখে সে আলোয় গায়ে মেখে আমি যেন এখন কল্পনা রাজ্যে বিচরণ করছি। ধীরে ধীরে আমরা শান বাঁধানো ঘাটে এসে বসলাম। পুকুরের জল চাঁদের আলো মেখে চিকচিক করছে। বাতাসে দোল দিয়ে যে মৃদু ঢেউ তুলছে, সেই ঢেউয়ে পুকুরের পদ্মফুল যেন হেলে দুলে নাচছে। আমি অব্রর কাঁধে মাথা রেখে বললাম, একটা কবিতা শোনাবে? অব্র মিষ্টি এসে আমার কপালে চুমু খেয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে কবিতা শুরু করলো। আমি তোমার হাতে হাত রেখে হেঁটে যেতে চাই দূর হতে বহু দূরে, বলতে গেলে সেখানে যেখানে জীবনের সীমারেখা টানা আছে। যদি জীবন সীমারেখা টেনে দেয় তবে বিধাতার কাছে ওপারে জন্মেও তোমাকে চেয়ে নেব। সন্ধ্যাগড়ের রাত্রি নামক অন্ধকারে চাঁদে মোড়ানো নিস্তব্ধ পৃথিবী জানুক আমি তোমার হাত ধরে হেঁটে চলেছি গন্তব্যহীন পথে। দেপান্তরের মাঠ পেরিয়ে ঘন গভীর বন পেরিয়ে যেতে যেতে হোক রাত গভীর। আমরা খানিকটা জিরিয়ে নেব ঝোপের পাশের কোনো দুর্বাঘাসের চাদরের ওপর বসে। অন্ধকারের জোনাকি পোকার আলোর মিছিলে হারাবো দুজন। আমাদের এ যাত্রার সাক্ষী হবে জোনাকি পোকা, সাক্ষী হবে ঝোপের ভেতর থেকে ফুরুত করে উড়ে যাওয়া রাত জাগা পাখিরা।
সাক্ষী হবে রাতের আধার আর সেই পথ, যে পথে হেঁটে এসেছি এবং হেঁটে যাব বহুদূর। চলতে চলতে যদি ক্লান্তি এসে তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়, ভেবো না এই বুঝি চলার শেষ। কোলে তুলে নিয়ে আবারও শুরু হবে পথ চলা। ফেলে যাব বলে কাছে আসেনি, ফেলে যাবে বলে ভালোবাসিনি। মানুষটা যখন অস্তিত্বে মিশে যায়, তখন তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তুমি আমার সেই অস্তিত্বে মিশে যাওয়া ভালোবাসা, আমার প্রেম। জীবনের পরে যদিও নতুন কোনো জীবন পাই, সেই জীবনেও আমি তোমাকেই চাই। কবিতা শেষে অব্র চুপ করে আছে, আর আমি এখনো সেই কবিতার ঘোরের মধ্যে ঘুরপাক খাচ্ছি। একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে? আনন্দে আমার চোখে জল টলমল করে উঠল। ক্ষণিকের এই জীবনটা অব্রকে পেয়ে পরিপূর্ণ আমার। এমন কাউকে জীবনসঙ্গী করে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়, এবং প্রতিক্ষণ নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় আমার। অব্র আমার চোখের দিকে তাকিয়ে চোখে জল দেখে অবাক হয়ে দুই হাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল, কবিতা শুনিয়ে যদি মুখের হাসির বদলে চোখের জল দেখতে হয়, তাহলে আমি কোনোদিন কবিতা শোনাবো না বাবা। আমি হেসে ফেলে অব্রর নাক টিপে দিয়ে বললাম, এটা আনন্দের হাদারাম। আনন্দে চোখে জল এসেছে। অব্র ভ্রুকুচকে বলল, জল খালে ফেলে ঠোঁটে হাসি ফোটাও। তোমার মায়াবী হাসি আমার প্রাণকে আরো সতেজ করে তোলে প্রতিটি মুহূর্ত। পুকুরের ঠিক ওপারে পার ঘেঁষে কয়েকটা পদ্মফুল। অভ্র উঠে দাঁড়িয়ে বলল, একটা পদ্মফুল তুলে আনি, তোমার খোপায় গুঁজে দেব। কথা শেষে অভ্র এগিয়ে গেল। হঠাৎ করে দমকা হাওয়া এসে আমাকে শুয়ে যেতেই শরীর একটা ঝাঁকুনি খেয়ে শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। এই বিষয়গুলো সম্পর্কে আমি বারবার অব্রকে বলতে চেয়েও পারিনি, কারণ যদি ভুল বুঝে দূরে সরে যায়, আমি অব্রকে হারিয়ে বাঁচতে পারবো না। এই সমস্যার কারণেই আজ পর্যন্ত অব্রকে একান্তে কাছে আসতে দেইনি। তবে আমি যে চুপচাপ আছি তাও নয়। ছোটবেলায় সেই হুজুর বলেছিল, আমার ফুলসজ্জার রাত হবে আমার স্বামীর জীবনের শেষ রাত। তার মানে অশুভ শক্তি আমার স্বামীকে মেরে ফেলবে। যদি তাই হয়, তবে হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল, সেই তাবিজের কারণে অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে না পারলেও শুভ্রকেও ওরকম একটা তাবিজ দিলেই হয়। তাহলে তো অশুভ শক্তি শুভ্ররও কোনো ক্ষতি করতে পারবে না। এসব ভেবেই মায়ের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যে আলাপ করেছি, এবং মা বলেছে আগামীকাল সেই হুজুরকে নিয়ে আসবে আমাদের এখানে। এসব ভাবতে ভাবতে হঠাৎ ঘরের জানালার পর্দায় চোখ পড়তেই ভয়ে আমার শরীর অবশ হয়ে গেল যেন। জানালার পর্দায় ঘরের ভেতরকে পড়া একটা জীবন্ত ছায়া দেখে মনে হচ্ছে ঘরের ভেতর কেউ হাঁটাচলা করছে। কিন্তু আমার আর অব্র ছাড়া তো এ বাড়িতে তৃতীয় কেউ নেই। ঝপাত করে পানিতে কিছু একটা পড়ার শব্দ পেয়ে ঘুরে তাকাতে দেখলাম পদ্মফুল তুলতে গিয়ে অব্র পানিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে অব্রকে টেনে তুলে বললাম, এসব পাগলামি করতে বলেছি কি তোমায়? চলো ঘরে চলো। অব্র মিষ্টি এসে একটা পদ্মফুল আমার খোপায় গজিতে বলল, কিছু পাগলামি স্মৃতি থাকতে হয় জীবনে, যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত জীবন্ত থেকে যায় মস্তিষ্কে। ঘরে এসে অব্রর পোশাক চেঞ্জ করা হলে আমরা শুয়ে পড়লাম। রাত গভীর। অব্র বলল, আমার ঠান্ডা লাগছে, শক্ত করে জড়িয়ে ধরো আমায়। আমি অব্রকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে আমার শরীরে অব্র স্পর্শে কেমন একটা অনুভূতির আগমন ঘটছে। নিশ্চয়ই অব্র ইচ্ছে করে এরকম করছে। আমি অব্রকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার, হাবভাব তো সুবিধার মনে হচ্ছে না। অব্র হেসে ফেলে, হাবভাব অসুবিধারও কিছু নয় মিস, আমরা স্বামী স্ত্রী বলে একটানে আমাকে বুকে নিয়ে আমি কিছু বলার আগেই আমার ঠোঁটে ঠোঁট ডোবালো। এই প্রথম এমন স্পর্শে আমি কেমন থমকে গেলাম। অব্রের এই আদর ফিরিয়ে দেবার কোনো উপায় আমার কাছে নেই। আমার দেহ মন অব্রর স্পর্শ ও আদরে বশীভূত হয়ে অন্যরকম এক সুখের অনুভূতি মেতে উঠল। আজ আর ফেরাতে পারিনি অব্রকে। স্বামী স্ত্রীর একান্ত সময় পার হবার পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আমি। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অব্রর ভয়ঙ্কর চিৎকারে। বিছানায় লাফিয়ে উঠে বসে লক্ষ্য করলাম অব্র বিছানায় নেই। বুকের ভেতর কলিজায় একটা মোচড় খেয়ে উল্টে গেল যেন। অব্র কোথায় গেল এবং কোথা থেকে অব্রর চিৎকার ভেসিল, সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। কিছু সময় হতবুদ্ধি হয়ে বসে থেকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। পুরো ঘরে তন্ন তন্ন খুঁজে বাথরুমের সামনে এসে দাঁড়াতেই অব্রর গঙ্গানের আওয়াজ শুনে দরজা ধাক্কা দিয়ে বুঝলাম দরজা ভেতর থেকে বন্ধ করা। লাগাতার ধাক্কাতে লাগলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কলিং বেল বেজে উঠল। এত সকালে আবার কে এলো? দরজা খুলতে দেখি পাশের বাসার সেই ভাবি, তার স্বামী এবং ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু না বলে আবার বাথরুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। এতক্ষণে ওরা এসে আমার পাশে দাঁড়িয়েছে। প্রতিবেশী ভাই বলল, দেখি এভাবে ধাক্কালে দরজা খুলবে না। উনি দরজার লক বরাবর জোরে জোরে কয়েকবার আঘাত করতেই দরজা খুলে গেল। ভেতরে ওপর হয়ে পড়ে আছে অব্র। আমরা সবাই ধরাধরি করে অব্রকে নিয়ে বিছানায় শোয়ালাম। অব্রর কপালে অনেকখানি কেটেছে। অব্রর মাথা আমার কোলের ওপর রেখে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলাম।
পাশের বাড়ির ভাবি তার স্বামীকে বলল জলদি গাড়ির ব্যবস্থা করতে, অব্রকে হাসপাতালে নেবার জন্য। উনি গাড়ির ব্যবস্থা করতে বেরিয়ে পড়ল। আমার চোখে জল টলমল করছে দেখে পাশের বাড়ির ভাবি বলল, ভাবি, একটা কথা বলবো। বলুন। আসলে ভাবি, এই বাড়িটা আমার মোটেও সুবিধাজনক মনে হয় না। কেন? বাড়িটার দিকে তাকালে কেমন রহস্যময় মনে হয়। এই জন্যই সেদিন আপনাকে সাবধানে থাকতে বলেছিলাম। এই বাড়িতে কিছু আছে মনে হয়। কিছু আছে মানে? ভাবি, আমার গভীর রাতে আমাদের দ্বিতীয় তলার জানালা থেকে একদিন দেখি আপনাদের পুকুরের সান বাঁধানোর ঘাটে সাদা লম্বা কি একটা যেন বসে আছে। আরেকদিন দেখি সেই সাদা লম্বা মানুষ আকৃতির মতো জিনিসটা আপনাদের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। আর কিছু দেখেছেন? জি ভাবি, গভীর রাতে পুকুরের পাশে ওই রক্তজবার ঝোপটা ঘিরে জোনাকি পোকা জ্বলে নেভে। তখন কিছুক্ষণ পরে পরে ঝোপটা এমন ভাবে দুলে ওঠে যেন ওর ডালে চড়ে কেউ নাচছে। ওনার কথায় অবিশ্বাস করার কিছু নেই। কারণ কারণ এরকম ভৌতিক কিছু বিষয় আমিও ইতিমধ্যে লক্ষ্য করেছি। তবে বিষয় হলো দোষ কি? এবারের নাকি আমার সঙ্গে আসার দোষ? আমি জিজ্ঞেস করলাম, ভাবি, আপনি এসব ঠিক কবে থেকে লক্ষ্য করেছেন? উনি কিছুক্ষণ ভেবে বলল, তোমরা এই বাড়িতে আসার পর থেকেই। কারণ এর আগে এ বাড়িতে কেউ ছিল না বলে তেমন নজর পড়তো না। এখন তোমাদের ঘরে আলো জ্বলে বলে চোখ পড়ে। আর এই জন্যই বিষয়গুলো হয়তো চোখে পড়েছে। ভাবির স্বামী গাড়ি নিয়ে চলে এসেছে। এবার সবাই ধরাধরি করে অব্রকে গাড়ি তুলে হাসপাতালে নিয়ে এলাম। কাটা জায়গা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। নার্সরা ক্ষতস্থান পরিষ্কার করে ড্রেসিং করে দিয়ে স্যালাইন লাগিয়েছে। ধীরে ধীরে চোখ খুলো অব্র। আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে অব্রর হাতটা ধরতে অব্রর শুকনো ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল। আমার চোখে জল টলমল করছে দেখে হাত ধরে টেনে পাশে বসিয়ে অব্র বলল, তুমি আমার শক্তি, তুমি আমার মনোবল। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে বলো তো? আমি চোখের জল মুছে হেসে বললাম, তুমি সুস্থ হয়ে উঠেছো বলেই আনন্দের অশ্রু এসেছে চোখে। অব্র মুখটা সেন্টি ইমোজির মতো করে বলল, অশ্রু আনন্দের হোক বা বিষাদের, তোমার চোখে অশ্রু দেখলেই আমার মনটা হতাশায় মেঘে ছেয়ে যায়। মিস সাদিয়া ইসলাম কিয়া। এবার চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকবে একদম। চুপ। আমি বললাম। অব্র আমার হাতের পর হাত দিয়ে আলতো করে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। পাশের বাড়ির সেই ভাবে আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল এতক্ষণ। এবার ইশারায় জিজ্ঞেস করলো, আমাদের লাভ ম্যারেজ কিনা? আমি মুচকি এসে বললাম, হ্যাঁ ভাবি, আমাদের লাভ ম্যারেজ। ভাবি সেরকমই মিষ্টি এসে বলল, এর জন্যই এত প্রেম? আর অ্যারেঞ্জ ম্যারেজ করে আমার কপালে জুটল একটা বেরসিক কুমড়ো পটাশ। ভাবির কথা শুনে চোখ বন্ধ রেখে অব্র হেসে উঠল আমার সাথে। ভাবির স্বামী অভিযোগের সুরে বলল, এই যে, আমি যেরকমই হই, তোমা কিন্তু কখনোই কষ্ট দিয়ে কিছু করি না। আজ এত বছর হলো কষ্টটা কি বুঝতে দেয়নি। এরপরে যদি মনে হয় আমি অনুপযুক্ত, তাহলে বলো, পাত্র দেখে আবার বিয়ে দিয়ে দিই। ভাবি লজ্জা পেয়ে বলল, হইছে, এবার থামেন জনাব। আমি ভাবিকে বললাম, ভাবি, কেউ কেউ প্রচন্ড ভালোবাসে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না। এটা নিজেকে বুঝে নিতে হয়। দেখবেন সে ভালোবাসা প্রকাশ করছে না, কিন্তু আপনার প্রতি তার ভীষণ খেয়াল দেখে বুঝে নেবেন সে আপনাকে ভীষণ ভালোবাসে। সে আপনাকে কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেবে না। নিজের জীবন থাকতে আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু সমস্যা একটাই, ভালোবাসার কথাটা সুন্দর করে গুছিয়ে বলতে পারে না। ভাবি মুচকে এসে বলল, সেটা আমি বুঝি বলি তো সংসারের বয়স আজ এত বছর। দোয়া করবেন আমাদের জন্য, এভাবে যেন আজীবন পাশাপাশি থাকতে পারি। ভাবির স্বামী বলল, ঠিক আছে, এবার তাহলে আমরা যাই। আর হ্যাঁ, বাসায় ফেরার পরে কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাদের বলবা। কথা শেষে তারা চলে গেল। স্যালাইন শেষ হবার পরে আরো 2-3 ঘন্টা পরে অব্রকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম হাসপাতাল থেকে। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। অব্রকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে আমি আমাদের বেডরুমের দরজা খুলতেই হতবাক হয়ে গেলাম। আমাদের বিছানায় ঠিক মাঝ বরাবর একটা রক্তজবা ফুল পড়ে আছে। রুমের দরজা জানালা সব বন্ধ, তবুও এই ফুল আসলো কিভাবে সেটা ভেবে আমি রীতিমতো অবাক। এগিয়ে গিয়ে ফুলটা হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে সোজা কিচেনে এসে গ্যাস স্টোভ জ্বালিয়ে আগুনে পুড়লাম ফুলটা। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সেটা লিমিট ক্রস করলে তখন আর ভয় ডর কিছু থাকে না। কিচেন থেকে ড্রয়িং রুমে এসে দেখলাম অব্র নেই। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে অব্র। এই রাত্রিবেলা আবার বাইরে কি ওর? অব্র আমাকে হাতের ইশারায় ডাকছে। আমি ঘুরে ঘর থেকে বাইরে বের হতেই অব্র মিষ্টি এসে বলল, অনেকদিন থেকে তোমায় একটা জিনিস দেখাবো ভেবেও দেখানো হয় না। কাল দিনেও দেখা যাবে অব্র। আমি বললাম। অব্রর কেমন মন খারাপ হয়ে গেল। আমি বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, কি দেখাবে দেখাও, আমার পেছন পেছন আসো।
বলে অব্র বাগানের ভেতর দিকে যেতে লাগলো। আমি অব্রকে ফলো করতে করতে এগোচ্ছি। একটা জায়গায় গিয়ে অব্র আমাকে বলল, তুমি এখানেই দাঁড়াও। আমি দাঁড়ালাম। অব্র কিছু দূর এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে রহস্যময় হাসি আসতেই আমার সন্দেহ হলো। অব্র এক পলকে হাওয়ায় মিলিয়ে যেতেই আমার মাথা বারবার উপরে বিশাল একটা গাছের বড়সড় একটা শুকনো ডাল মরাট করে ভেঙে নিচে পড়তে লাগলো। ঠিক এই মুহূর্তে আচানক কেউ একজন ধপ করে আমার হাত ধরে হ্যাঁচকা টানে আমাকে বিদ্যুৎ গতিতে সরিয়ে নিল। আর সেই শুকনো ডালটা আমার সামনেই পড়লো ধপাস করে। আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম যে আমার হাত ধরে টেনে সরিয়ে নিয়েছে সে আর কেউ নয়, সে অব্র। আমি হতবাক হয়ে ফ্যালফ্যাল করে অব্রর দিকে তাকিয়ে আসি। অব্র আমাকে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, মাথা ঠিক আছে তোমার? এই রাতের বেলা এখানে কি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে যে আমাকে ডেকে এনেছিল সে আসল অব্র নয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে অব্র? অব্র বলল, তুমি বেডরুম থেকে কিচেনে গেলে। আমি তখন ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে শুয়েছিলাম। কেয়া, তারপর তোমার টের না পেয়ে বাইরে বেরিয়ে এলাম। এবার সবকিছু আমার কাছে পরিষ্কার। চুপচাপ অব্রকে নিয়ে ঘরে চলে এলাম। গতরাতে অব্রর আর আমার একান্ত মেলামেশার কারণেই সে অশুভ শক্তি খেপে আছে বুঝলাম। রাতে খাওয়া দাওয়া শেষে গল্পগুজব করে আমরা অনেক রাতে শুয়ে পড়লাম লাইট অফ করে। ইচ্ছে করেই এত রাত পর্যন্ত জেগেছি যেন রাতটা কোনো মতে কেটে যায়। ভোর হলেই আম্মুর আসার কথা সেই হুজুরকে নিয়ে। আমরা শুয়ে আছি। অব্র শরীর ক্লান্ত বলে ওর চোখে ঘুম চলে এসেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। রাত গভীর। আমি শুয়ে আছি চোখ খুলে সতর্কতার সাথে। অশুভ শক্তির আর কোনো আঁচ আমি অব্রর গায়ে লাগতে দেব না। ঘুমের মধ্যে অব্র আমাকে জড়িয়ে ধরতে দেখলাম দরজার কাছে কালো ধোয়ার মতো কিছু দৃশ্যমান হয়ে ভয়ঙ্কর একটা ছায়ামূর্তিতে পরিণত হয়ে জ্বলন্ত আঙ্গুলের গোলকের মতো দুই চোখ মিলে তাকালো। মুহূর্তের মধ্যে যেন আমার গলা শুকিয়ে ফেটে যাবার অবস্থা। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি আমি সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির দিকে। আমার শরীর থরথর করে কাঁপছে। যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। টের পেয়ে যদি অব্রর ঘুম ভেঙে যায় এবং আচানক এসব দেখে ভীষণ ঘাবড়ে যায়, তখন আর এক বিপদ। একটাই বিষয় ভেবে আমি এখনো মোটামুটি শক্ত আছি যে হুজুরের দেয়া সেই তাবিজটা যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণে অন্তত এই অশরীরই আমাকে স্পর্শ করতে পারবে না বা কাশি ঘেঁষতে পারবে না। আর এই কারণেই অব্র যতক্ষণ আমার পাশাপাশি থাকবে ততক্ষণ অব্ররও কোনো ক্ষতি করতে পারবে না। অব্রর ক্ষতি করতে হলে আমার কাছ থেকে আগে অব্রকে দূরে সরিয়ে নিতে হবে। সন্ধ্যার জন্য অব্রর রূপ ধরে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল আমাকে আগে মারতে। গতরাতে অব্রর সাথে শারীরিক মেলামেশার কারণে হয়তো ধীরে ধীরে সবকিছু ক্লিয়ার হচ্ছে আমার কাছে। আরো ভয়ঙ্কর সেই কালো ছায়ামূর্তি আবার ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি তাকিয়ে আছি বিস্ফোরিত চোখে, পলকহীন। চোখের পলক পড়ছে না আমার। দীর্ঘ সময় এভাবে অতিবাহিত হলো। সবকিছু ঠিকঠাক স্বাভাবিক এখন। চোখের পাতায় এবার রাজ্যের ঘুম এসে ভর করেছে আমার। অব্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পাতায় এক করলাম। ঠিক কয়েক মিনিট পরেই দরজায় ঠকঠক আওয়াজ। আওয়াজ কানে আসতেই আমার চোখের ঘুম উধাও হয়ে গেল। কান খাড়া করে শুনতে লাগলাম। সেই ঠকঠক আওয়াজ প্রথমে মৃদু ছিল, এখন ধীরে ধীরে তীব্র হচ্ছে। এবার দরজার ওপাশ থেকে অব্রর কণ্ঠে মৃদু স্বরে আমাকে ডাকছে, কেয়া। আবার কিছুক্ষণ পরে, কেয়া। হুবহু অব্রর কণ্ঠ। এদিকে অব্রকে আমি জড়িয়ে ধরে আছি শক্ত করে। অব্র গভীর ঘুমে তলিয়ে আসে। এবার পুনরায় নিশ্চুপ। কিছুক্ষণ পরে শুরু হলো দরজা ধাক্কানো, সেই সাথে অব্রর কণ্ঠে, কেয়া, দরজা খোলো কেয়া। তুমি রুমের ভেতর যার সাথে আছো সে অব্র নয় কেয়া। সে তোমায় মেরে ফেলবে। দরজা খোলো কেয়া, জলদি। দরজার বাইরে যে আছে সে কিছুতেই আসল অব্র নয়, সেটা আমি জানি। কারণ আমার সাথে তাবিজটা থাকা অবস্থায় অশুভ শক্তি কোনোভাবে আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি চুপচাপ কান খাড়া করে শুনে যাচ্ছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যখন সকল ভয়কে উপেক্ষা করে আবার সামনে এগিয়ে যায়, অব্রর জীবন রক্ষা করতে আমি তেমন এই ভয়টাকে উপেক্ষা করে এখনের চিরস্থায়ী সমাধান খুঁজছি। হেরে গিয়ে বেঁচে থাকাটা বেঁচে থাকা নয়। জয়কে জয় করে একদিন বাঁচলেও সেটাকে বেঁচে থাকা কয়। দরজায় ধাক্কাধাক্কি এবার বন্ধ হলো। পিনপতন নীরবতা চারপাশে। আমি জানি এত সহজে ওই অশুভ শক্তি হার মানবে না। চোখ কান খোলা রেখে আমি সতর্ক প্রতিটি মুহূর্ত। বেশ কিছু সময় অতিবাহিত হবার পরে আবার খেয়াল করলাম রুমের বাইরে থেকে দরজার নিচ দিয়ে সেই কালো ধোয়ার কুণ্ডলী রুমের ভেতর ঢুকে আবারও সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির রূপ ধারণ করে বলল, আমার হাত থেকে তোমার দুজনের কেউ বাঁচতে পারবি না, মনে রাখোস। আমার হাতেই তোদের মৃত্যু হবে। এর মধ্যে ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো চারদিক থেকে। সেই ছায়ামূর্তি আবারও ধোঁয়ায় পরিণত হয়ে মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল।
আমার শরীরটাও হালকা লাগতে শুরু করেছে এবার। ওই অশুভ শক্তি আশেপাশে থাকলেই সারাক্ষণ শরীরটা ভারী হয়ে থাকে আমার। অব্র গভীর ঘুমে আচ্ছন্ন। একে তো ওর শরীর ক্লান্ত, তার উপর হয়তো অশুভ শক্তির উপস্থিত আওয়াজ কোনো কিছু টের পায় না, নয়তো অশুভ শক্তি শুধু আমার সামনে দৃশ্যমান হয়। গতরাতে বাথরুমে অব্বর সাথে কি ঘটেছিল সেটা জিজ্ঞেস করার পরে অব্র কিছুই মনে করে বলতে পারছিল না। আমি আর জোর করিনি, কারণ কি ঘটতে পারে সেটা তো আমি জানি। যাই হোক, এবার আর চোখের পাতা মেলে রাখা দায়। রাজ্যের ঘুম এসে ভর করেছে দুই চোখে। অব্রকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকাল 10টার দিকে অব্র ডাকে। চোখ খুলে তাকিয়ে দেখি অব্র হাসি মুখে দাঁড়িয়ে আছে। সকাল সকাল অব্রের মুখে হাসি দেখে মনটা আনন্দে ভরে গেল। প্রিয়জনের মুখের হাসিটাও মারাত্মক আনন্দের একটা প্রভাব ফেলে মনে। উঠে বসে পড়লাম। কি ব্যাপার জামাই সাহেব, এত আনন্দ ভাসছে আপনার চোখে মুখে? কারণটা কি? অব্র মুচকি মুচকি হেসে বলল, বিশাল বড় একটা সারপ্রাইজ আছে তোমার জন্য কেয়া। আমি আগ্রহ নিয়ে বিছানা ছেড়ে নেমে অব্রকে জড়িয়ে ধরে বললাম, কই জলদি দাও। অব্র আমার চোখ চেপে ধরে বলল, চুপচাপ, আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। অব্র আমার চোখ চেপে ধরে আমাকে যে ড্রয়িং রুমে নিয়ে এসেছে সেটা বুঝতে পারলাম। এবার অব্র 3, 2, 1 বলে আমার চোখের ওপর থেকে হাত সরিয়ে নিতেই সত্যি আমি বাগ্রত হয়ে গেলাম। এর চেয়ে বড় সারপ্রাইজ আমার কাছে আর কিছু হতে পারে না। আমার চোখের সামনে সোফায় বসে আছি আমার মা এবং বাবা। আমার চোখে জল টলমল করে উঠল। আনন্দে উত্তেজনায় কথা বন্ধ। আম্মুর আর আব্বুর চোখে জল টলমল করছে। হাঁটু গেড়ে আব্বুর পায়ের কাছে বসে পড়ে আব্বুর পা জড়িয়ে ধরে বললাম, আব্বু, আমার ভুল হয়ে গেছে পালিয়েছে, তোমাদের মনে কষ্ট দিয়ে আমাকে ক্ষমা করে দাও। সন্তান তো ভুল করবেই, তাই বলে তোমরা দূরে সরে রাখবে? নিজেও কষ্ট পাচ্ছ, আমরাও কষ্ট পাচ্ছি। আব্বুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আব্বু কোনো কিছু বলতে পারল না। আমাকে টেনে তুলে বুকে জড়িয়ে কান্না করলো কিছুক্ষণ। তারপর বলল, সন্তানের উপর একটু রাগ করার অধিকার কি বাবার নেই বল? আমি না হয় রেগেছিলাম, তুই তো জামাইকে নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়াতে পারতি। এভাবে বেশ সময় অতিবাহিত হবার পরে আমরা সবাই গল্প করছি, আর অব্র চলে গেল বাজার করে আনতে। কিছুক্ষণ পরে সেই হুজুর আসলো। উনি মা বাবার সাথে এসেছিল। সোফায় বসে হুজুর বলল, পুরো বাড়িটা বন্ধ করে এলাম। আপাতত সেই অশুভ শক্তি এ বাড়িতে ঢুকতে পারবে না, কিন্তু এটা চিরস্থায়ী সমাধান নয়। আমি বললাম, আমি এর চিরস্থায়ী সমাধান চাই হুজুর। হুজুর বলল, সেটা আজ রাতে হবে, কিন্তু সবকিছু তোমার হাতে। যদি ব্যর্থ হও তাহলে তোমার জীবন চলে যেতে পারে। আজ রাতে তুমি তোমার বিছানায় বেশ খোলামেলাভাবে শুয়ে থাকবে এবং খাটের পাশে লুকিয়ে রাখবে আমার দেওয়া পাত্রে পবিত্র পানি ও একটা ছোট চাকু। চাকুটা সেই পানিতে ডোবানো থাকবে। তোমার তাবিজটা খুলে রেখে যাবে। আমি রাতে বাড়ির বন্ধন খুলে দেবার পরেই ওই অশুভ শক্তি বাড়ির ভেতর ঢুকে সোজা তোমার কক্ষে চলে আসবে। আমি বাইরে থেকে ঘরের চারপাশ দোয়া কালাম পরে বন্ধ করে দেব। অশুভ শক্তি শারীরিক মেলামেশার জন্য যখন তোমার উপর চেপে বসবে, ঠিক তখন পবিত্র পানির পাত্র থেকে চাকুটা তুলে অশুভ শক্তির শরীরে ঢুকে দিতে পারলেই ও যন্ত্রণায় পালাতে যাইবে, কিন্তু সেটা আর পারবে না। এরপরের ব্যবস্থা আমি করব। আমি বললাম, তাহলে অব্র? হুজুর বলল, ওকে এসবের ভেতর না টানাই ভালো। খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ওকে অন্য রুমে রাখতে হবে। শুভ্র বাজার থেকে ফিরল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত। আজ একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিল সবাই, এবং পরিকল্পনা অনুযায়ী অব্রকে ঘুমের ওষুধ খাওয়ানো হলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে গল্পগুজব করতে করতে রাত প্রায় 12টা। অব্র ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেবার পালা। হুজুর ঘর থেকে বেরিয়ে গেল। আমি রুমে এসে কেবল একটা টি শার্ট এবং পাজামা পরে রুমের লাইট অফ করে শুয়ে রইলাম। বুকের ভেতর ধকধক করছে। নিজের হৃৎপিণ্ডের কম্পনের শব্দ স্পষ্ট শুনতে পারছি। হুজুর সম্ভবত বাড়ির বন্ধন খুলে দিয়েছে। একটু ভুল হলেই আমার জীবন চলে যেতে পারে। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছি অবিরত। হঠাৎ অনুভব করলাম শীতল সাপের মতো কিছু একটা আমার পাজামার ভেতর দিয়ে গায়ে পেঁচিয়ে বুকের দিকে উঠে আসে। ভয়ে শঙ্কায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। প্রতিটি মুহূর্ত এখন গভীরভাবে উপলব্ধ হচ্ছে। শীতল সাপের মতো সেই জিনিসটা এবার কোমর হয়ে বুকের মাঝবরে বেশি থামলো। বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা শুরু করেছে দমাদম। মনে হচ্ছে হৃৎপিণ্ড এক্ষুনি ফেটে যাবে। পিনপতন নীরবতা চারপাশে। আমার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট হয়ে কানে বাসে। সাপের মতোই সেই জিনিসটা এবার চোখের পলকে মানুষের আকৃতি ধারণ করলো, কিন্তু চেহারা তার বীভৎস রকমের ভয়ঙ্কর। রুমে অন্ধকার বলে স্পষ্ট বোঝা না গেলেও যতটুকু বোঝা যাচ্ছে অতটুকুই অনেক। ভয়ে অভ্যস্ত নয়, এমন কেউ হলে হয়তো এতক্ষণে হার্ট অ্যাটাক করে মারা যেত। অশুভ শক্তি এমনভাবে আমার উপর হামলে পড়েছে যে তার শক্তির কাছে আমার শক্তি হাতের সামনে পিঁপড়ার মতো।
আমার শরীর অবশ্যই যাচ্ছে যেন। অশুভ শক্তি আমার পরনের কাপড় টেনে খুলে ফেলায় মগ্ন। হঠাৎ করে অব্রর মুখটা ভেসে উঠল চোখে। এই যাত্রায় হেলে গেলে আর হবে না। জীবনের বাকিটা পথ অব্রর হাতে হাত রেখে চলা। হবে না না বলা কথাগুলো আর বলা। কত স্বপ্ন রয়ে গেছে বাকি। ভাবতে ভাবতে চোখে জল এসে গেল। আর মনোবল ফিরে পেলাম যেন আবার। অশুভ শক্তির সাথে ধস্তাধস্তি করতে করতে একসময় খাটের বাম পাশে চলে এলাম। এখানে খাটের পাশে আছে সেই পাত্রে পবিত্র পানি। আর পানিতে ভেজানো ছোট চাকুটা। সুযোগ বুঝে হাত বাড়িয়ে চাকুটা তুলতে যাব। এমন সময় অশুভ শক্তি আমাকে শূন্যে তুলে যেন খাটের উপর আছাড় মারল। ঘাড়ে হাতে অনেক জায়গায় অশুভ শক্তির আক্রমণে জখম হয়ে রক্ত ঝরছে। আমি নিস্তেজ হয়ে পড়ে আছি বিছানায়। অশুভ শক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। একটু পরেই আবার দৃশ্যমান হয়ে আমাকে লক্ষ্য করে ঝাঁপ দিতেই আমি গড়িয়ে খাটের পাশে পড়ে থাকা চাকুটা হাতে নিলাম। অমনি অশুভ শক্তি আবার আমার উপর হামলে পড়তেই বিদ্যুৎ গতিতে চাকুটা ঢুকিয়ে দিলাম অশুভ শক্তির শরীরে। সাথে সাথে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে অশুভ শক্তি কালো ধোঁয়ায় কুণ্ডলিতে পরিণত হয়ে রুমিয়ে চারপাশে চক্কর মেরে বেরিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। হুজুর হয়তো ঘরের চারপাশ দোয়া কালাম পরে বন্ধ করে রেখেছে, যেন পালাতে না পারে। পালাবার পথ বন্ধ রেখে হয়তো অশুভ শক্তি আরো খেপে গেছে। ধোয়ার কুণ্ডলে আবার সেই ভয়ঙ্কর রূপ ধরে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক এমন সময় অব্র দরজা খুলে বিদ্যুৎ গতিতে ছুটে এসে তাবিজটা আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অশুভ শক্তি এবার চারপাশে চক্কর কাটছে আর ভয়ঙ্কর গর্জন করছে। একটা মুখবন্ধ মাটির হাড়ি নিয়ে হুজুর রুমে ঢুকে হাড়ির ঢাকনা খুলে দোয়া কালাম পরে ধুলো মাটির মতো কিছু রুমে ছিটিয়ে দিতেই গর্জন করতে করতে অশুভ শক্তি ধোঁয়ায় পরিণত হয়ে হুজুরের হাতে মাটির হাড়ির ভেতর ঢুকতেই হুজুর ঢাকনা লাগিয়ে হাড়ির মুখটা বন্ধ করে আরো কিসব দোয়া পরে হাড়িতে ফু দিয়ে আমাদের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, তোমাদের শত্রু এবার চিরতরে বন্দী। তোমরা আজ থেকে ভয়মুক্ত। এই দুষ্ট জিনের ব্যবস্থা আমি করছি। হুজুরের কথা শেষ হতেই আমি এতক্ষণের ধকলে ক্লান্ত বলে হয়তো অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি সবাই ব্যাগ গোছগাছ করে রেডি। আব্বা আমাদের বাড়িতে নিয়ে যাবে। বরিশাল পিরোজপুর গ্রামের বাড়ি। গাড়িতে বসে অব্রর কাঁধে মাথা রেখে বললাম, তোমাকে তো ঘুমের ওষুধ খাইয়েছিলাম, তুমি টের পেলে কিভাবে রাতে? অব্র মুচকি এসে বলল, মানুষটা যদি হয় মনের হয়, তখন তার বিপদে মন নিজেই ঘুমটুম তাড়িয়ে মনের মানুষ বিপদে আসে জানিয়ে দেয়। বললাম, ভয় লাগেনি তোমার? অব্র মিষ্টি এসে বলল, ভয় একটাই হয়, তোমাকে যেন কভু না হারাই। আমরা গল্প করতে করতে বাড়ি এসে পৌঁছালাম। এরপর অব্রর প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে চাকরি হয়ে যায়। গ্রামে আমরা বসবাস শুরু করি। প্রায় 2 বছর কেটে যায়। আমাদের ছোট্ট সোনামে পরিটার বয়স এখন 8 মাস। সুখী সংসার আমাদের। মেয়েটা বারবার দৌড়ে জানালার কাছে গিয়ে অস্পষ্টভাবে এমন করে হাসি কথা বলে যেন ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে বা শূন্যে ভাসে জানালার ওপাশে। আমি কোলে তুলে জানালার কাছ থেকে সরে এসে মনে মনে ভাবি, সে আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার ছাপ এখনো মনে রয়ে গেছে বলেই হয়তো একটু অস্বাভাবিক কিছু দেখলেই ভয় হয়। ভয়কে জয় করে আমাদের জীবন এখন ভয়হীন সুখের। এভাবেই কেটে যাচ্ছে দিন হাসি আনন্দে সারাক্ষণ। ভয় নেই বলে সুপ্ত অবস্থায় মনের কোণে ঘাপটি মেরে রয়ে গেছে অজানা স্পষ্ট ভয়। মনকে বোঝাতে বোঝাতে একসময় সে ঠিকই বুঝবে, চিরতরে শেষ হবে সেই ভয়। সমাপ্ত।